উনি বললেন মামলার কথা আপনারা যারা দেশে থাকেন আপনারা সবাই জানেন। এখানে যারা বিএনপির অ্যাক্টিভিস্ট আছেন, নানাভাবে যারা যুক্ত আছেন বিএনপির সাথে বা বিরোধী রাজনীতির সাথে, আপনারা অনেকেই মামলা খেয়েছেন। সুতরাং এটা নাই বলি, রাজনীতি করলে আপনার মামলা খেতে হয়, জেলে যেতে, এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু গুম হয়ে যাওয়াটা তো কোনো স্বাভাবিক বিষয় না, খুন করে ফেলাটা তো কোনো স্বাভাবিক বিষয় না, দিনের ভোট রাতে অনুষ্ঠান করে কোনো স্বাভাবিক বিষয় না, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচিত বলে নিজেদেরকে দাবি করা অথবা সরকার গঠন করা এটা কোনো স্বাভাবিক বিষয়। গত 15 বছর ধরে গুম খুন নির্বাচনকে হাইজ্যাক করে তারা ক্ষমতায় ছিল। তাদের ক্ষমতার উৎস কখনই বাংলাদেশের জনগণ ছিল না, তাদের ক্ষমতার উৎস ছিল শুধুই মাত্র ভারত। তারা বলতে পছন্দ করতে তারা বলতে পছন্দ করতেন দিল্লি আছে তো তারা আছে। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আমার কথা বলছে, অর্থাৎ আমি তাদেরকে অ্যাকিউজ করছি না, তাদেরকে তাদের উপর দোষ চাপাচ্ছি না। তারা যেটা নিজেরা বলেছেন সেটা হচ্ছে যে ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে। তারপরে বলতেন দিল্লির সাথে সব ফয়সালা হয়ে গিয়েছে, অর্থাৎ তাদের ক্ষমতার উৎস ছিল দিল্লি। দিল্লিকে যদি ম্যানেজ করা যায় তাহলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। তারা কখনোই বাংলাদেশের জনগণকে ক্ষমতার উৎস মনে করেননি। অথচ গণতন্ত্রের প্রধান শর্ত হচ্ছে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, জনগণ হচ্ছে প্রজাতন্ত্রের মালিক। জনগণ যে প্রজাতন্ত্রের মালিক না, এটা শেখ হাসিনা বারবার এই বিনা ভোটের মধ্যে ক্ষমতায় থেকে জোর করে ক্ষমতা থেকে প্রমাণ করেছেন যে প্রজাতন্ত্রের মালিক আসলে জনগণ নয়। কিন্তু এই প্রজাতন্ত্রের মালিক বানিয়ে দিয়েছিলেন ভারতকে। আমরা নামে মাত্র স্বাধীন ছিলাম, আমরা বলতে পছন্দ করতাম, বলতে ভালোবাসতাম, কারণ আমাদের ভালোবাসা আবেগের জায়গাটা আমাদের আবেগের জায়গাটা তো এখানে 30 লক্ষ মানুষের প্রাণ যারা জীবন দিয়েছেন, এত ত্যাগ, এত রক্ত, এর বিনিময়ে তো আমরা বাংলাদেশটাকে স্বাধীন করতে পেরেছি। বাংলাদেশটাকে আমরা কেন স্বাধীন করলাম? কারণ যে কাঠামোর মধ্যে আমরা পাকিস্তানের মধ্যে ছিলাম, সেই কাঠামোর মধ্যে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব ছিল না, ভোটের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না, গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না, মানব অধিকার ছিল। সেই জন্য তো আমরা পাকিস্তান থেকে আমরা সরে এসে আমরা বাংলাদেশ জীবনের বিনিময়ে, জীবন বিসর্জন দিয়ে আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি। এই বাংলাদেশ সৃষ্টির পেছনে কিন্তু ভোটের অধিকার ছিল। 70 যে নির্বাচন হয়েছিল, সেই 70 নির্বাচন যদি তৎকালীন পাকিস্তান সরকার যদি মেনে নিত ফলাফল, তাহলে কি আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত যেতে হতো? নিশ্চয়ই যেতে হতো না। তো সুতরাং ভোটের অধিকার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি কথা আমি মনে করিয়ে দিতে চাই, বর্তমান সরকারকে এবং সরকারের কিছু সরকারের সমর্থক বা সরকারের সাথে যারা আছেন তাদের উদ্দেশ্যে, তারা এখন একটা কথা বলতে পছন্দ করেন, বলে বেড়ান যে আগে বিচার হতে হবে, আগে সংস্কার হতে হবে, তারপরে ভোট। আমার মনে হয় তারা পৃথিবীর গণঅভ্যুত্থান ইতিহাসটা তারা জানেন না। দেশে দেশে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে গণঅভ্যুত্থানগুলো সংগঠিত হয়েছে, গণঅভ্যুত্থানের পর একটা নির্বাচিত সরকার আসে। 1970 সালে বাংলাদেশে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, উভয় পাকিস্তানের থেকেই কিন্তু জনগণ আইয়ুব খানের বিরুদ্ধে তারা খেপেছিল। আইয়ুব খানকে তারা উচ্ছেদ করেছিল, আইয়ুব খান ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়েছিল। কিন্তু 69 সালে গণঅভ্যুত্থানের পরে, তার পরের বছর 70 সালে একটা নির্বাচন হয়েছিল। কারণ গণঅভ্যুত্থানের পরবর্তী জায়গাটি হচ্ছে, তার পরবর্তী ট্রান্সফরমেশনটি হচ্ছে, রূপান্তরটি হচ্ছে নির্বাচন। আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই, খুব বেশি দূর যাওয়ার দরকার নেই, খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। শ্রীলঙ্কার এই একেবারে বাড়ির কাছেই তো মোটামুটি, সেখানে একটা বড় গণঅভ্যুত্থান হতো না? ওই দেশের ওই প্রজাতন্ত্রের মালিকেরা প্রেসিডেন্টের শয়ন কক্ষে সেই পালঙ্কের মধ্যে বসে পা তুলে দিয়ে তারা যে প্রজাতন্ত্রের মালিকেরা তারা দেখিয়ে দেন নাই, দেখিয়ে দিয়েছেন। তো অভ্যুত্থান তো হলো, ওখানকার প্রেসিডেন্ট পালিয়ে গেছেন, রাজাপাকসে ভাই পালিয়ে গেছেন, রাজাপাকসে পালিয়ে গেছিলেন। তো
তারপরে কি ফলাফল, এরপর তো নির্বাচন, নির্বাচিত সরকার, দ্যাট ইজ দ্য সলিউশন। আমরা যদি টিউনিশিয়ার দিকে যদি তাকাই, সেখানে কি গণঅভ্যুত্থান হলো, নির্বাচন। আরব স্প্রিং, আরব বসন্তের নাম আপনারা নিশ্চয়ই সবাই জানেন, আপনারা প্রত্যক্ষ করেছেন। এই আরব বসন্তের পরে যে জাগরণ ঘটেছে, যে বিভিন্ন দেশে দেশে যে জাগরণ ঘটেছে, স্বৈরাচারী সরকারগুলো যখন পতন ঘটেছে, তারপরে ফলাফলটা কি? ফলাফলটা নির্বাচন। সুদানের কি নির্বাচন, সমস্ত জায়গায় নির্বাচন, স্লোভাকিয়া নির্বাচন। নির্বাচন হচ্ছে একমাত্র সলিউশন। নির্বাচন যদি প্রকৃতপক্ষে একটা ভালো নির্বাচন হয়, তাহলে সরকার জনগণের কাছে জবাবদিহিতা করে। কারণ জনগণ চায় তার ভোটে এমপি হবে, সেই এমপিদের ভোটে প্রধানমন্ত্রী হবে। সুতরাং ভালো কাজ না করলে, যদি গণতন্ত্রের প্র্যাকটিসটা থাকে, ভালো কাজ না করলে জনগণ তাকে দ্বিতীয়বার ক্ষমতা আসতে দেয় না, এবং ক্ষোভের মধ্য দিয়ে সে সরকারের পতন ঘটে। শুধু ডেমোক্রেসি ইজ দ্য অ্যান্সার। সারা পৃথিবীতে গণতন্ত্রের মধ্যে আপনি দেখবেন যে এই যে উনি ব্রিটেনে থাকেন, আমাদের রূপম রাজ্যে ব্রিটেনে থাকেন, আমি নিজেও মাঝে মধ্যে কাশ্মীরকালে মাঝে মধ্যে দু একবার গিয়েছি, তো এবং পড়েছি, যাওয়ার থেকে বড় কথা যে পড়েছি, দেখেছি ওদের বিশ্ব সিস্টেমটা আমরা দেখার চেষ্টা করি। অতি সম্প্রতি কতগুলো প্রধানমন্ত্রী ব্রিটেনের পরিবর্তন হলো, ঋষি সুনাকের পরিবর্তন হলো, তারপরে আপনার ওই যে লিজ ট্রুস পরিবর্তন হলো, তারপরে আপনার বরিস জনসনের পরিবর্তন। মাত্র কয়েক মাসের ব্যবধানে 3-4টা প্রধানমন্ত্রী বদলে গেল সেই দেশে। বিকজ গণতন্ত্র। ওখানে খুনোখুনির ঘটনা ঘটেনি, গুমের ঘটনা ঘটেনি, কারাগারে পাঠানোর ঘটনা ঘটেনি প্রতিপক্ষকে। কিন্তু গণতন্ত্র হচ্ছে অ্যান্সার। গণতন্ত্রের মধ্য দিয়ে একটা দেশে স্থিতিশীল থাকে এবং জনগণের কাছে জবাবদিহি করে। আমরা আমাদের দেশে কিছু কিছু লোক বলা শুরু করেছেন সংস্কার এবং বিচার করতে। ফাইন, সংস্কার এবং বিচারের বেলায় তো কারণ আপত্তি নাই, বিচার তো হতেই হবে। শেখ হাসিনা এত মানুষ হত্যা করেছেন, তার সাঙ্গ পাঙ্গরে এত মানুষ হত্যা করেছেন। সারা বাংলাদেশের ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের গুন্ডা বদমাশরা যেভাবে রাস্তায় দাপিয়ে অস্ত্র তুলে নিয়ে যেভাবে নিরীহ মানুষগুলোকে হত্যা করেছে, সে হত্যাকারীদের, সে খুনিদেরকে তো আমরা নিঃসন্দেহে আমরা রাজনীতিতে পুনর্বাসিত হতে দিতে পারি না, সেটা যার ব্যানারই হোক। বিএনপি তাদের গ্রহণ করবে, আমরা আগেও বলেছি। গতকালকে পার্টির প্রেস রিলিজের মধ্য দিয়ে আমরা ঘোষণা দিয়েছি, পতিত স্বৈরাচারের কোন লোক নেওয়া যাবে না। যাদের রাজনৈতিক জন্যতা আছে, যাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে নতুন দল বানাবার, হতেই পারে, নতুন দল বানান, যে কোনো মানুষ নতুন দল বানাতে পারেন। এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। দেশে একাধিক দল থাকবে, একাধিক রাজনৈতিক ভিন্ন মত থাকবে, জনগণের কাছে যান। কিন্তু পতিত স্বৈরাচারের লোকজন নিয়ে দল বানাবেন, এই তালিবানি তো মানে বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। এটা খুবই লাউড এন্ড ক্লিয়ার। পতিত স্বৈরাচারের কোন সহযোগী, খুনিদের সহযোগী, তাদেরকে নিয়ে যদি কোন রাজনৈতিক দল যদি তাদেরকে ঢোকান, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। এবং তাদেরকে নিয়ে যদি কেউ নতুন কোন রাজনৈতিক দল বানাবার যদি কোন রকম অভিলাষ থাকে, অভিপ্রায় থাকে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তাদের বিরুদ্ধেও কিন্তু জনগণের ক্ষোভ বেড়ে যাবে। জনগণ তাদের বিরুদ্ধে লড়াই করবে। সুতরাং এটা আমরা অ্যাকসেপ্ট করব না। এখন বলেন বিচারের কথা, বিচার হতে হবে, সেখানে বিচার হতে হবে, তার সাঙ্গ পাঙ্গদের বিচার হতে হবে, সেটা সচিবালয়ে বলেন, সেটা পুলিশে বলেন, বিচারালয়ে বলেন। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জনগণ অধিকার হরণ করেছে, দেশের টাকা লুট করেছে, দেশের সম্পদ বিনষ্ট করেছে, তাদের প্রত্যেককে আমরা বিচার আওতায় আনব। এই বিচার চলবে বছরের পর বছর। এই বিচার চলতে সময় নিতে পারে, 10 বছর 20 বছর নিতে পারে। এমনকি শেখ হাসিনা তার পিতার হত্যাকারী বলে তাদেরকে তিনি দাবি করেছেন, তাদের বিরুদ্ধে বিচার করেন, তাদেরকে ফাঁসিতে ঝুলেছেন। ফাঁসিতে ঝুলাতে কত বছর লেগেছে? 7 বছর 8 বছর, নিঃসন্দেহে সময় লেগেছে। এখন কি শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানো পর্যন্ত, অথবা তার সাঙ্গ পাঙ্গদেরকে ফাঁসিতে ঝুলানো পর্যন্ত, অথবা তাদেরকে কারারুদ্ধ করার জন্য, রায়ের মাধ্যমে কারারুদ্ধ করার জন্য 8-10 বছর ধরে কি বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকবে? থাকে কখনো? পৃথিবীতে কোন দেশে আছে এটা? সম্ভব না। সুতরাং আমরা যেটা বলছি, বিচার চলবে, নিঃসন্দেহে বিচার চলবে। সরকার যখন থাকবে, 5 বছর পরে নতুন সরকার আসে, তারাও বিচারটা চালিয়ে নিয়ে যাবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। বিচার চলবে, সংস্কারও চলবে। সংস্কার, বিএনপির মতো সংস্কার করা পার্টি আর দ্বিতীয় কোনো পার্টি আছে নাকি? আমি যদি এইভাবে বলি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললেন, এটাই তো বড় সংস্কার।
শেখ মুজিবুর রহমান বলতেন যে বাঙালি জাতীয়তাবাদ, সংবিধানের মধ্যে বলেছেন বাঙালি জাতীয়তাবাদ। আমাদের নেতা বলে যে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান থেকে শুরু করে নৃতাত্ত্বিক গোষ্ঠী, নানা শ্রেণীর মানুষ এই দেশে আছে। সবার ভাষা বাংলা না, সুতরাং বাংলাদেশের সমস্ত মানুষ বাংলাদেশ হিসেবে পরিচিত হবে। ভারতের মধ্যে অসংখ্য জাতি গোষ্ঠী আছে, তাদের অসংখ্য ভাষা আছে। ভারতের একজন প্রধানমন্ত্রী খুব স্বল্পকালীন সময়ের জন্য ছিলেন, তার নাম মিস্টার দেবগৌড়া। দেবগৌড়া হিন্দি ভাষা পর্যন্ত জানতেন না, সে দেবগৌড়া ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন স্বল্পকালীন সময়ের জন্য। শুধু এত ভাষাভাষীর মানুষ, এত গায়ে রঙের ভিন্নতার মানুষ, তো সেই দেশের মানুষরা কি কেউ নিজেদেরকে বাঙালি, কাউকে বিহারি, কাউকে পাঞ্জাবি, কাউকে তামিল এইভাবে পরিচিত হয়, না তারা ভারতীয় হিসেবে পরিচিত হয়? তারা ভারতীয় হিসেবে পরিচিত হয়। সারা পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা ইংরেজিতে কথা বলে, তাদের জাতীয় থেকে ইংলিশ, কেউ ব্রিটিশ, কেউ অস্ট্রেলিয়ান, কেউ নিউজিল্যান্ডার, নানাভাবে পরিচিত হতে পারে। এমনকি পৃথিবীর বহু দেশে আছে যারা আরবি ভাষায় কথা বলে। কত সিমিলারিটিস দেখেন, এক ভাষা আরবি, এক প্রভু আল্লাহ রাব্বুল আলামিন, এক নবী প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পবিত্র গ্রন্থ কোরআন, এত কিছু সিমিলারিটিস থাকার পরেও তাদের জাতীয়তা তো আরবি না। কেউ কুয়েতি, কেউ বাহরাইনি, কেউ সৌদি, কেউ লিবিয়ান, নানান মরক্কো লোকেরা মরক্কান, এইভাবে তো পরিচিত, টিউনিশিয়ার লোকেরা টিউনিশিয়ান, এইভাবে পরিচিত হচ্ছে। জিয়াউর রহমান এই জাতি সত্তার পরিচয়টা সবার সামনে তুলে ধরলেন যে আমরা ভাষায় বাঙালি বা বাংলা হতে পারি, আমাদের কেউ নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোক হতে পারে। এমনকি বরিশাল লোকের, চিটাঙ্গের লোকের মধ্যে তো ভাষাটি বিশাল পার্থক্য আছে। চিটাঙ্গের লোকেদের ভাষা কি বরিশাল লোকরা বোঝে নাকি? না, বরিশাল লোকের চিটাঙ্গের লোক ভাষা বোঝে। সিলেটি লোকের ভাষা আমি তো অবশ্যই বুঝি না, তাহলে কি আমি কি একটা আলাদা জাতীয়তা হয়ে যাবে নাকি? আমাদের জাতীয়তা হতে হবে ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সকলকে নিয়ে আমরা বাংলাদেশি। এই যে কনসেপ্ট, শেখ মুজিবুর রহমান বলেন বাঙালি, জিয়াউর রহমান বলেন বাংলাদেশি। কেন বাংলাদেশি সেটা প্রমাণ করবে, এটি তো বড় সংস্কার। আমরা আমাদের নেতা জিয়াউর রহমান বললেন যে আল্লাহর সার্বভৌমত্ব আমরা আস্থায় স্থাপন করি। এটা কি বাংলাদেশ সংবিধানে ছিল? এটা তো বড় সংস্কার। আমেরিকান কনস্টিটিউশনে আমেরিকান মুদ্রাগুলো তো পাই পয়সা, আমরা পাই পয়সা ছিল না, মানে সর্বনিম্ন মুদ্রা আমেরিকা বলে 1 সেন্ট, 100 সেন্টে $1। ওই সেন্টের মধ্যে লেখা থেকে, ঘুরে লেখা থেকে ইন গড উই ট্রাস্ট, অর্থাৎ আমরা ঈশ্বর, তাদের ভাষা ঈশ্বরের প্রতি আমরা আস্থা স্থাপন করি। এই ঈশ্বরটাকে ওদের ধর্ম, ওরা মেজরিটি ধর্মাবলম্বী হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী, বাইবেল পাঠকারী যারা, তারা তাদের ঈশ্বর, তার ঈশ্বরকে গড বলে জানে। আমরা বাংলাদেশের মানুষ আমাদের প্রভুকে কি নামে জানি? আল্লাহ নামে। এবং আমরা বলি নান বাট আল্লাহ, দেয়ার ইজ নো গড, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা হচ্ছে আমার ঈমান, এটা হচ্ছে আমার আকীদা, এটা হচ্ছে আমার বিশ্বাস। আমরা এটা বলি। আমাদের নেতা জিয়াউর রহমান বললেন যে আল্লাহর সার্বভৌমত্ব আমরা আস্থা স্থাপন করতাম, বিকজ আমাদের মেজরিটি মানুষ, বাংলাদেশের মানুষ হচ্ছে মুসলমান। সেজন্য আমেরিকার মতো আমরা বললাম যে আল্লাহর সার্বভৌমত্ব আমরা আস্থা স্থাপন করি। সংক্ষেপ ইংরেজিতে বলতে পারতাম ইন আল্লাহ উই ট্রাস্ট, আমেরিকার মতো বলতে পারতাম না। আমেরিকা যদি বলি ইন গড উই ট্রাস্ট, আমরা তো বাংলাদেশের মানুষ বলতে পারতাম ইন আল্লাহ উই ট্রাস্ট। আমরা যখন বলি ইন আল্লাহ উই ট্রাস্ট, তখন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগীরা বলে এই যে মৌলবাদী ধর্মান্ধ। আমেরিকারে বলতে সাহস পায় না, আমেরিকা মৌলবাদী। আমেরিকা যখন বলে ইন গড উই ট্রাস্ট, আমেরিকারে বলে আমেরিকা মৌলবাদী। সাম্প্রদায়িক বলতে পারো না, বলবে আমেরিকা গণতান্ত্রিক। আমেরিকা নাকি গণতান্ত্রিক ইন গড উই ট্রাস্ট বলার পরে। আর আমি যখন বলি ইন আল্লাহ উই ট্রাস্ট, তখন আমি নাকি মৌলবাদী হয়ে যাই। এইটা হচ্ছে চিন্তা ভাবনার একটা বড় ধরনের ফারাক। জিয়াউর রহমান এই যে সংস্কারের কথা বলেন, এই কথাগুলো বলতেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি জানেন যে প্রধানমন্ত্রীর নিরঙ্কুশ ক্ষমতা ওনার হাতে থাকবে। উনি বললেন যে না, প্রেসিডেন্টের সাথে ক্ষমতার ভাগাভাগি হতে হবে। উনি বললেন যে লোয়ার হাউস হবে, আপার হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। এটা বিএনপি বলেছে এই কথাগুলো। তো এই যে বিএনপির মতো একটা সংস্কার ভাবনার একটা পার্টি, অথচ ওরা বলে যে ওরা সংস্কার তো আমরা শুরু করছি বহুত আগে। সংস্কারটা চলমান করবে, সুতরাং সংস্কার চলবে, বিচার চলবে, সবকিছু চলবে, কিন্তু জনগণের নির্বাচিত সরকার আসতে হবে। আমি যে কথাটি বলতে চাই, সংস্কার শব্দটি যেন গালিতে পরিণত হয়। এরকম 111-এর সময় একটা সংস্কারের কথা বলা হচ্ছিল। কি সংস্কার দেখলাম? কেউ বলে যে -2 সংস্কার মানে হচ্ছে -2।
অর্থাৎ শেখ হাসিনাকে বিদায় দিতে হবে, বেগম খালেদা থেকে বিদায় দিতে হবে, রাজনীতিকে আসলে -2 ছিল না, ওটা ছিল -1। বেগম খালেদা জিয়াকে মানে একটা মাইনাস, কোনটা মাইনাস? বিএনপি রাজনীতিকে মাইনাস, জিয়াউর রহমানের নাম মুছে ফেলা মাইনাস, বেগম খালেদার নেতৃত্ব দেন তাকে মাইনাস, ভবিষ্যতে বিএনপি নেতৃত্ব দেবে তারেক রহমান তাকে মাইনাস, বিএনপির যে সমস্ত নেতা কর্মী যারা এই আদর্শ ধারণ করে তাদেরকে জেলে পুরো, ওইটা হচ্ছে মাইনাস। অর্থাৎ মাইনাস ছিল বিএনপি কেন্দ্রিক, আওয়ামী লীগ কেন্দ্রিক না, ওটা ছিল একটা ষড়যন্ত্র। 1/11 ছিল একটা ষড়যন্ত্র। রাজনীতি থেকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দৃশ্যপট থেকে বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য ভারত একটা প্লট তৈরি করেছে। ভারতের ষড়যন্ত্রে 1/11 হয়েছিল, খুব সোজা কথা। এবং তারা শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতা আনার জন্য 1/11 তৈরি করেছিল। কারণ জানে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় আসতে পারবে না। আজকে একইভাবে ভারত আমাদের বর্তমান জন আকাঙ্ক্ষার কারণে যে অভ্যুত্থান সংঘটিত হয়ে গেল, সেই অভ্যুত্থানের পরে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে। এই সরকারকে কিন্তু সেইভাবে ভারত সহযোগিতা করছে, নানাভাবে বিরক্ত করার চেষ্টা করছে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, খুব ভালো কথা, কারণ শেখ হাসিনা বলেছেন ভারতকে এত কিছু দিয়েছি, ভারত সারা জীবন মনে রাখবে। ভারত সারা জীবন শেখ হাসিনাকে মনে রেখেছে। আমি ভারতকে আনগ্রেটফুল কান্ট্রি বলি না, ভারতকে আমি অকৃতজ্ঞ দেশ বলি না। অন্তত পক্ষে আওয়ামী লীগের বেলায় তারা ভীষণ কৃতজ্ঞ, শেখ হাসিনার প্রতি তারা ভীষণ কৃতজ্ঞ। শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে, এত দিয়েছে, একটা লোক এত দিয়েছে, তাকে যদি বিপদের দিনটা আশ্রয় না দেয় তাহলে তো একটা অমানবিক হয়ে যায় নাকি? তো সুতরাং ভারত তারা তাদের কাজটি করছে, আমরা আমাদের কাজটা করছি, খুব ক্লিয়ার কাট। এখন বলছেন যে ভারত পত্রিকা দেখলাম শেখ হাসিনার ভিসা এক্সটেনশন করবে। আমি তো নিজে বুঝি না, এটা যতটুকু লেখাপড়া যা জানি তাতে বুঝি না। একটা মানুষের পাসপোর্ট নাই, তিনি যখন প্রধানমন্ত্রী হিসেবে যখন মানে ফ্লাই করলেন, পালালেন, তখন তো তিনি রেড পাসপোর্ট নিয়ে গিয়েছেন। একজন নাগরিক 2টা পাসপোর্ট রাখতে পারে না, তাকে হয় সবুজ পাসপোর্ট রাখতে হয় অথবা তাকে লাল পাসপোর্ট রাখতে হয়। যদি তিনি লাল পাসপোর্ট রেখে থাকেন তাহলে তার সবুজ পাসপোর্ট ছিল না। আপনি সবুজ পাসপোর্ট যদি রেখে থাকেন, তিনি বেআইনি কাজ করেছেন, সোজা কথা বেআইনি কাজ করেছেন তিনি। এখন তার লাল পাসপোর্ট তো বাতিল হয়েছে অনেক আগে, কারণ তিনি যখন প্রধানমন্ত্রী নাই, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে লাল পাসপোর্ট পেয়েছিলেন। তিনি যখন প্রধানমন্ত্রীর পদ থেকে উচ্ছেদ হয়ে গিয়েছেন, তখন তো না লাল পাসপোর্টের কোনো কার্যকারী ছিল না। ভারত কোন পাসপোর্টের উপরে তার ভিসা এক্সটেনশন করেছে, এটা তো বাংলাদেশের মানুষ জানতে চায়। তো সুতরাং আমরা যেটা বলতে চাই, সংস্কার শব্দটি যেন এই সরকার, মানুষ যাতে এটাকে গালি পরিণত না করে। 1/11 সংস্কার কোনো কাজে লাগে না। আলটিমেটলি যারা 1/11 করেছিল তারা লেজ গুটিয়ে তারা হ্যান্ডস আপ করে চলে গিয়েছিল এবং আওয়ামী লীগের ক্ষমতায় বসিয়ে দিয়েছিল। এবারও যেন সংস্কারের নামে তাল বাহানা করা না হয়। 5 মাস হয়ে গেল, সংস্কারের সহ দেখলাম না। উপদেষ্টা যারা আছেন একজনও সম্পদের হিসাব দেন নাই। কি ধরনের কথা? তাদের তো সম্পদ হিসাব দেওয়ার কথা ছিল, দেওয়া উচিত ছিল। সংবিধান লেখা না থাকলে দিতে পারতেন তো আপনারা। তো চ্যারিটি বিগিনস এট হোম, আপনার নিজের ঘর থেকেই তো সংস্কার শুরু করবেন। উপদেষ্টা হলেন, সংস্কার করলেন না। বিচারক নিয়োগ করলেন শেখ হাসিনার পথ অনুসরণ করে। তারপরে নির্বাচন কমিশন গঠন করলেন শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করে। শেখ হাসিনার ভুক্ত এই সরকার উপদেষ্টাদের মধ্যে ভর করেছে আমার মনে হচ্ছে। তা না হলে তারা সংস্কার না করে নির্বাচন কমিশন গঠন করলেন, সংস্কার না করে উচ্চ আদালতে তারা বিচারক নিয়োগ করলেন, সংস্কার না করে দুর্নীতি দমন কমিশন নিয়োগ করলেন। এটা কোন ধরনের কথা? আবার বলেন সংস্কার করতে সময় লাগবে, বড় সংস্কার, ছোট সংস্কার। আরে ভাই, বালুকণা পরিবহন সংস্কার করতে পারলেন না এখন পর্যন্ত, বড় সংস্কার কেমনে করবে? আর বড় সংস্কার করতে লাগে 3 মাস। কি কি সংস্কার করবেন লিস্ট করেন। বাজারে বিয়ে শাদী হয় না, তো বিয়ে শাদী হলে কি করে, মানে বাজার দুঃখিত মানে বলছি, বিয়ে শাদী হলে একটা তালিকা তৈরি করে না, কতজন মেহমান আসবে, কি বাজার ঘাট ইত্যাদি ইত্যাদি থাকে না, থাকে তো তারপর সে বাজার ঘাট করতে কিন্তু 10 বছর লাগে। বাজার ঘাটটা 1 দিনে 2 দিনের মধ্যে সম্পন্ন করা সম্ভব, টাকা থাকলে বাজার করা যায়। তো তেমনি সরকার কি কি সংস্কার করতে চায় একটা তালিকা তৈরি করুন। তালিকা তৈরি করার পরে রাজনৈতিক দলগুলোর সাথে বসুন, বসে বলো যে আমরা এই সংস্কার করতে চাই। রাজনৈতিক দলগুলো তো সংস্কার আপত্তি নেই, তারা বলবে ঠিক আছে। তো রাজনৈতিক দলগুলো যদি বলে যে আমরা ক্ষমতা আসলে সংস্কারগুলো অনুমোদন করব, অনুমোদন তো পার্লামেন্ট লাগবে। তো পার্লামেন্ট না থাকলে সংস্কার বাস্তবায়নটা কে করবে? পৃথিবীতে পার্লামেন্ট ছাড়া কি কোনোদিন সংস্কার অনুমোদন হয়েছে নাকি? কখনই হয়নি।
তো সুতরাং যত তাড়াতাড়ি পারেন এবং এই যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সম্মতি নিয়ে সংস্কারের তালিকা অনুমোদন করিয়ে নেন এবং তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন। জুমার দিন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা সবাই নামাজে যাবেন, ইতিমধ্যে প্রায় অনেকটা বাসে যাচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।